আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা আম আলোচনা করব বা পর্যালোচনা করব একটি ভিডিও। আরোগ্য নিকেতন নামে একটি অনুষ্ঠান আম যে এখন টিভি তাদের তরফ থেকে করা হয় এবং এই অনুষ্ঠানটিতে সম্প্রতি মাস ৬ আগে আম প্রফেসর আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর এ.কে আজাদ খান এবং তার সঙ্গে বিশ্বজিৎ ভৌমিক, ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক গিয়েছিলেন ডায়াবেটিসের যে মহামারী বাংলাদেশে চলছে সেটি সম্পর্কে আলোচনা করতে। তো উনারা দুজনেই বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত আম এবং আ আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ডায়াবেটিস রোগটিকে মহামারী আকারে ছড়িয়ে দেবার পেছনে ওনাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওনারাই আসলে অপতথ্য প্রচার করে ডায়াবেটিস রোগটাকে বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন। তো আ এখন এইরকম দাবি করার আমি কে? চট করে আপনাদেরকে আমার পরিচয়টা একটু দেখিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন প্রশিক্ষণটি সম্পন্ন করেছিলাম ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এবং কিটোজেনিক ডায়েট আপনারা অনেকেই শুনে থাকবেন যে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে টাইপ 2 ডায়াবেটিসটাকে উপশম করা সম্ভব। আর আমাদের প্রশিক্ষণের অংশ হিসেবে তাই টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিভাবে কিটোজেনিক ডায়েট ভূমিকা রাখে, কিভাবে উপকার করে এই বিষয়গুলো আমাদের শিখতে হয়েছে। তার অংশ হিসেবে ডায়াবেটিসটা কি? কেন ডায়াবেটিস হয়? এই বিষয়গুলো নিয়েও লেখাপড়া করতে হয়েছে এবং একেবারে সবচেয়ে আধুনিক যে তথ্য, সেগুলোকে শিখতে হয়েছে। আমরা যে গবেষণাগুলোকে পড়েছি প্রশিক্ষণের অংশ হিসেবে এবং প্রশিক্ষণের পরেও সেগুলো গত ১০ বছরে ১৫ বছরে প্রকাশিত গবেষণা। পূর্বের গবেষণা তো ছিলই, কিন্তু সঙ্গে একদম অতি সাম্প্রতিক যে গবেষণাগুলো, সেগুলো আমাদের পড়তে হয়েছে। তো সেই আলোকে আমি আ টাইপ 2 ডায়াবেটিস রোগটি সম্পর্কে আম আপনাদের বললে হয়তো মনে করবেন যে ছোট মুখে বড় কথা। আমি আসলে প্রফেসর আ এ.কে আজাদ খানের থেকেও ডায়াবেটিস রোগ সম্পর্কে টাইপ 2 যে ডায়াবেটিস রোগ, সেটা সম্পর্কে উনার থেকেও বেশি জানি, সঠিকভাবে জানি। উনি সঠিক তথ্যটা জানেন না। তো আ এই দাবিটাই আজকে খানিকটা পর্যালোচনা করব এবং আমি আপনাদের সামনে প্রমাণ উপস্থাপন করব যে উনি আসলে ডায়াবেটিস সম্পর্কে জানেন না এবং যেহেতু উনিই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে রয়েছেন, সেই কারণে যেই মানে একটা রোগ সম্পর্কে যদি উনার নিজের পরিষ্কার ধারণা না থাকে, তাহলে তিনি যে প্রতিষ্ঠান এই রোগ ম্যানেজমেন্টে বা এই রোগ ব্যবস্থাপনার কাজ করছে, সেই প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে যে দিক নির্দেশনা দিতে পারবেন না, এটা তো স্বাভাবিক কথা, তাই না? এবং ফলাফলটা তাই হচ্ছে। আর বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রচারিত অপতথ্যের কারণে নতুন, নতুন ডায়াবেটিস রোগী তৈরি হচ্ছে আসলে। যাই হোক, চলুন আমরা শুরু করি এবং যুক্তিগুলোকে ধাপে, ধাপে উপস্থাপন করি। তাহলে আপনি বলতেছেন যে, এই যে কেন বাড়তেছে? আপনি শুধু ফোকাস দিচ্ছেন, আপনি মোটা হয়ে যাচ্ছি। আপনার আপনার ডায়েটের হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যে গেজেট নির্ভরতা বেড়ে যাচ্ছে। সবই যদি হিসাব করে দেখেন, সংখ্যা কিন্তু সামনের দিনগুলোতে আমাদের জন্য ভয়াবহ একটা হচ্ছে মহামারী কথা যে কথা একটু স্যার বললেন, অপেক্ষা করতেছে আমাদের জন্য। ধন্যবাদ। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বহু বছর আগে থেকে মানে কাজটি শুরু করেছে এবং বলা যায় যে একটি রোগ নিয়ে এত বিস্তৃত পর্যায়ে কাজ হচ্ছে। অনেকগুলো ডায়াবেটিক সমিতির অনেকগুলো হাসপাতাল আছে। কিন্তু এত প্রোগ্রামের পরেও আসলে এটি হ্রাস টেনে ধরা কেন যাচ্ছে না? এটার পেছনে চমৎকার একটি প্রশ্ন যে হ্রাস কেন টেনে ধরা যাচ্ছে না? এবং এটির উত্তরটি আমি এখন জানি। সেটি হচ্ছে যে উনারা টাইপ 2 ডায়াবেটিস রোগটিকে যেহেতু সঠিকভাবে বোঝেন না, উনারা এমন সমস্ত অ্যাম তত্ত্ব, তথ্য, আ কৌশল ব্যবহার করছেন যেগুলো টাইপ 2 ডায়াবেটিক রোগীর জন্য আসলে উপকারী নয়। তো বারডেম বা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাডাস তাদের যে অ্যাম যে পরামর্শ তারা দেন ডায়াবেটিক রোগীদেরকে সেই পরামর্শ মেনে চললে ডায়াবেটিক রোগী আরো মরণের দিকে যায়, কবরের দিকে যায়। আ ঘন, ঘন খেতে বলা, প্রতিবার খাবারের মধ্যে কিছু শর্করা রাখতে বলা, তারপরে খাবার থেকে শর্করা রাখতেই হবে, এটা বাদ দেয়া চলবে না, এইরকম ধারণা দেওয়া। একবার টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেলে জীবনে সারে না, এই রকমের মিথ্যে কথা বলা এবং টাইপ 2 ডায়াবেটিস রোগ যেটি আসলে অতিরিক্ত ইনসুলিন দেহে থাকার ফলে শুরু হয়, সেই অসুখে উনারা চিকিৎসা হিসেবে দিচ্ছেন যে রোগীকে আরো ইনসুলিন দিতে হবে। হ্যাঁ, এইভাবে ইনসুলিন ব্যবহার করলে রোগীর যে রক্তে চিনির মাত্রা বেড়েছিল সেটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। কিন্তু তারপরেও রোগীর যে বিভিন্ন অঙ্গের ক্ষতি হয় সেটা প্রমাণ করে যে তাদের এই চিকিৎসাটা আসলে অপচিকিৎসা। তাঁদেরই দেওয়া চিকিৎসা অনুসরণ করে যারা রক্তের চিনির মাত্রাকে স্বাভাবিক রাখছেন, রাখার পরেও তাদের হৃদরোগ হচ্ছে, রাখার পরেও তাদের কিডনির রোগ হচ্ছে, তাদের চোখ নষ্ট হচ্ছে, তাদের বয়সকালে ডিমেনশিয়া হচ্ছে, আলঝাইমার্স হচ্ছে, তাদের এই হাড়ের যে জয়েন্টে, জয়েন্টে ব্যথা, ত্বকের অসুখ, চর্মরোগ অনেক কিছু হচ্ছে।
যেটা নির্দেশ করে বা এক অর্থে প্রমাণ করে যে উনারা যে অ্যাম স চিকিৎসা দিচ্ছেন সেটা সঠিক নয়। আর এই বিষয়ে এখন আসলে প্রমাণিত, এই বিষয়টা একেবারে প্রমাণিত যে যদি এইরকম উপদেশ রোগীদেরকে দেয়া হয়, প্রফেসর ডক্টর বেন বিকম্যান এটা একেবারে দ্ব্যর্থহীন ভাষায়ই বলেন যে যদি টাইপ 2 ডায়াবেটিক রোগীকে আমরা ঘন, ঘন খেতে উপদেশ দেই এবং তাদেরকে ইনসুলিন ইনজেকশন ব্যবহার করার বা ইনসুলিন হরমোনটা বাইরে থেকে দেহের মধ্যে প্রবেশ করার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা দেই, তাহলে তাদের রক্তের চিনির মাত্রা স্বাভাবিক রেখেও আমরা তাদেরকে মরণের দিকে ঠেলে দেই। এ কথা উনি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন। তো উনারা সে কথা জানেন না, সে কথা বোঝেন না। আমি ব্যক্তিগতভাবে প্রফেসর এ.কে আজাদ খানের সঙ্গে দেখা করে টাইপ 2 ডায়াবেটিস যে আসলে রিভার্স করা সম্ভব এবং টাইপ 2 ডায়াবেটিস রোগটি যে উনারা সঠিকভাবে বোঝেন না, সে সম্পর্কিত যে গবেষণাপত্র, আমার মুখের কথা নয়, গবেষণাপত্র সহ গিয়ে দেখা করেছিলাম। উনাকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। কিন্তু উনি হয় বুঝতে পারেননি অথবা বুঝেও পাত্তা দেননি। তো আমি ডক্টর ডেভিড আনউইন যিনি ইউকের একজন চিকিৎসক, যিনি এই টাইপ 2 ডায়াবেটিসকে বহু রোগীর ক্ষেত্রে রিভার্স করে দিয়ে, উপশম করিয়ে দিয়ে তারপরে সেই ফলাফলের উপর ভিত্তি করে গবেষণা প্রকাশ করেছেন জার্নালে। তাও ব্রিটিশ মেডিকেল জার্নাল যেটা অত্যন্ত নামকরা জার্নাল সেখানে। সেই গবেষণাটাও উনাকে দেখিয়েছি। সঙ্গে সেই ডাক্তার ডেভিড আনউইনের সঙ্গে উনাকে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। ডাক্তার ডেভিড আনউইন উনাকে ইমেইল করে বলেছিলেন, জানিয়েছিলেন যে উনি সাহায্য করতে প্রস্তুত। কিন্তু উনি এই ডাক্তার আজাদ খান জবাব দিতে চাননি। জবাব দেওয়ার যে সৌজন্য সেটাও দেখাননি। তো সেইখান থেকে আসলে উনার প্রতি যদিও উনি আমাদের জাতীয় অধ্যাপক, সম্মানের দিক থেকে আমি আর অন্তর থেকে উনাকে ঠিক সম্মান করি না এখন। তো যাই হোক, রাশ কেন টেনে ধরা যাচ্ছে না সেই প্রশ্নের জবাবে চলুন শুনি উনি কি বলেন। আসলে কি কারণ আপনার মনে হয়? প্রথম কথা হলো রাশ টেনে ধরা যাচ্ছে না কথাটা একদম যে ঠিক তা নয়। উনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ। কোথায় চেপে ধরতে হবে উনি কিন্তু বোঝেন। রাশ যে টেনে ধরা যায়নি, এই বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে কর্মকাণ্ড তার উপর ভিত্তি করে কতগুলো হাসপাতাল হয়েছে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম সেটি এখন অ্যাম চলছে। এমনকি থানা পর্যায়েও হয়তো চলে থাকতে পারে কোথাও, কোথাও। অথচ ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যেটা পরিষ্কারভাবে বোঝায় যে হ্রাস আসলে টেনে ধরা যায়নি। তো উনি তুলনা করছেন, "আরেক দেশেও তো হ্রাস টেনে ধরা যায়নি। তাহলে আমাদেরকে কেন দোষ দিচ্ছ?" সেটা তো আসলে সঠিক তুলনা হলো না। তাই না? একটা ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, ভিন্ন কালচারে তাদের সঙ্গে আমাদেরকে তুলনা করাটা তাহলে তো সঠিক হলো না। আর যদি সেটাই করতে হয় তাহলে আপনি এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি করে কি কাজ করলেন? কি ফল পাওয়া গেল? হয়তো না ধরলে আরো বাড়তো। হ্যাঁ, পৃথিবীতে কোনো জায়গায় আছে আমাদের না ধরলে মানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিটা যদি না থাকতো, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ডায়াবেটিস রোগটা এত ছড়িয়ে পড়ত না। অ্যা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এই অপতথ্য প্রচারের কারণেই বাংলাদেশে আসলে ডায়াবেটিস রোগটা ছড়িয়ে পড়ে বেশি। এই দেখুন না একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন এই যে ডায়াবেটিক রোগীকে ঘন, ঘন খেতে হবে। এই কথাটি যখন ডায়াবেটিক রোগী শুনে আসেন ডাক্তারের কাছ থেকে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কাছ থেকে, তিনি তো এটাকে সত্য বলে বিশ্বাস করেন এবং বাড়ি এসে যখন নাকি তিনি এই অভ্যাস করতে শুরু করেন, তার আত্মীয়স্বজন, তার আপনজন যারা, পরিবারের অন্য সদস্য যারা, তারা এই ঘটনাটি সম্পর্কে কি মনে করেন? তারা মনে করেন এটা করাটা ভালো। আমি আমার নিজের জীবনে দেখেছি। আমার মাকে এই কথা বলে দিয়েছিলেন এবং তারপর থেকে আমার ধারণা জন্মেছিল যে তাহলে নিশ্চয়ই এটা ভালো কাজ। মানে সাধারণ মানুষের জন্য এটা ভালো। অথচ যারা এরকম ঘন, ঘন খায়, তারা কিন্তু আসলে ডায়াবেটিস রোগটা হওয়ার পেছনে এই ঘন, ঘন খাওয়াটা একটা বড় কারণ। তো উনারা যে কাজ করলে ডায়াবেটিস হবে, সেই কাজটিই করতে উপদেশ দিচ্ছেন এবং উনারা শুধু রোগীকে উপদেশ দিচ্ছেন, কিন্তু সেই উপদেশ আসলে উপচে পড়ছে পরিবারের মধ্যে, উপচে পড়ছে সমাজের মধ্যে। আর ফলে নতুন যারা সুস্থ ছিলেন, তারাও এই উপদেশকে ভালো উপদেশ বলে বিশ্বাস করে গর্তের মধ্যে পড়েন। তারা নতুন ডায়াবেটিক রোগী হয়ে যান। আর একবার ডায়াবেটিস হয়ে গেলে আপনার তো আর জীবনে ডায়াবেটিস সারবে না এবং ঔষধ আপনাকে খেতে হবে। আরেকটা অপতথ্য যেটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রচার করে। চাইতে অনেক বেশি, বেশি। বেশি। এমনকি মিডল ইস্টেও আমাদের চাইতে বেশি তো। তো ওর নাম হলো আ যে এই যে রাশ টেনে ধরা আরো দরকার। কারণ আগেই তো বললাম আমি হুম। যে এটা বহুলাংশই প্রতিরোধযোগ্য। সেজন্য রাশ টেনে ধরা যায়। আমি বুঝতে গেলে
তাহলে জিনিসটা বুঝতে হবে কেন ডায়াবেটিসটা হয়, হুম, হুম। তবে তো আমি এটা বটেই। প্রতিরোধ করতে পারবো। হুম। ডায়াবেটিস হওয়ার ভিতরে দুটা কারণ মিলে হচ্ছে। একটা হলো বংশগত প্রভাব, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় হবে যে জেনেটিক ইনফ্লুয়েন্স। তাহলে বংশগত ব্যাপারটাকেই উনি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করছেন। কারণ উনি ১ নম্বরেই এই কারণটার কথা বললেন। এখন সেই দাবিটা কি আসলে বিজ্ঞানসম্মত? চলুন আমরা আ সুইডেনের লান্ড ইউনিভার্সিটি তার প্রকাশিত একটা গবেষণা সম্পর্কে একটু দেখে আসি। এটা ২২শে নভেম্বর ২০২১ সালে এই যে রচনাটি এটা প্রকাশ করা হয়েছে। এই রচনায় আম যিনি মতামত দিয়েছেন তিনি হচ্ছেন আম এই ভদ্রমহিলার নাম কি? এমা নিলসন। তো ডায়াবেটিস অ্যান্ড এপিজেনেটিক রিসার্চার লান্ড ইউনিভার্সিটি। তো উনি দাবি করেছেন যেটা, সেটা হচ্ছে হেডলাইনে বলেছে, "টুইন স্টাডি ফাইন্ডস টাইপ 2 ডায়াবেটিস ক্লুজ ইন এপিজেনেটিক চেঞ্জেস।" তো টাইপ 2 ডায়াবেটিক রোগটা আসলে এপিজেনেটিক চেঞ্জের উপরে অ্যাম নির্ভর করে বা এপিজেনেটিক চেঞ্জটাই টাইপ 2 ডায়াবেটিস হবে কিনা এই বিষয়টাকে বেশি অ্যাম শক্তিশালীভাবে নির্দেশ করে। আচ্ছা, এটাকে উনি ব্যাখ্যা করে যেটা বুঝিয়েছেন, অ্যাম সেটা হচ্ছে এই যে এখানে, "আইডেন্টিক্যাল টুইনস শেয়ার দ্য সেইম ডিএনএ।" যমজ যদি হয় কেউ তাহলে এবং আইডেন্টিক্যাল যদি হয় অর্থাৎ আম দুটোই ছেলে এরকম যদি হয় তাহলে তাদের দুজনের জিন একেবারেই এক। এদের যে ডিএনএ একেবারেই এক। একজনেরটা আরেকজনের বলতে পারেন যে আ মানে পার্থক্য নেই কোনো পার্থক্য নেই। বাট one twin can suffer from type 2 diabetes while the other twin does not develop this disease. অথচ একই ডিএনএ থাকার পরেও একজনের ডায়াবেটিস হয়, অন্যজনের নাও হতে পারে বা না হতেও দেখা গিয়েছে। A study led by Lund University in Sweden has now discovered that there are differences in gene activity in twins where only one sibling has developed the disease. তো ওনারা দেখেছেন যে এইরকম আইডেন্টিক্যাল টুইনদেরকে নিয়ে ওনারা গবেষণা করে দেখেছেন যে এদের জিনগত কিছু পরিবর্তন ভবিষ্যতে হয়, যেটাতে একজনের টাইপ 2 ডায়াবেটিস হলেও কিন্তু আরেকজনের হয় না। তো দ্য রিসার্চার্স ডিসকভারি কুড কন্ট্রিবিউট টু দি ডেভেলপমেন্ট অফ নিউ ট্রিটমেন্ট মেথড। তো এটা নতুন যে চিকিৎসার নতুন কৌশল আবিষ্কারের জন্য এটা ব্যবহার হয়তো করা যেতে পারে। তো আম অর্থাৎ হচ্ছে যে আমরা মানে এই যমজ ২ ভাই যারা এক্কেবারে একই রকম ডিএনএর অধিকারী, তারাও তাদের জীবনধারা কেমন তার উপরে ভিত্তি করে টাইপ 2 ডায়াবেটিস পেতেও পারেন, নাও পেতে পারেন। অর্থাৎ বংশগত কারণেই আপনার টাইপ 2 ডায়াবেটিস হবে বা হবেই ধরে নেওয়াটা আসলে বিজ্ঞান বলছে যে বৈজ্ঞানিক গবেষণায় সেটা পাওয়া যায়নি। তাই না? কিন্তু এবারে চলুন আমরা আমাদের প্রফেসর আজাদ খানের কাছে ফিরে যাই এবং শুনি উনি এই বিষয়টি সম্পর্কে কি বলেন। ২০২৪ সালে বা হ্যাঁ, ২৪ সালে বোধহয় এই লেকচারটি বা এই ইন্টারভিউটি রেকর্ড করা হয়েছে। আর আমি যে তথ্য আপনাদের দেখালাম সেটা ২০২১ সালে প্রকাশিত। সুতরাং এই তথ্যগুলো উনাদের জানা থাকা উচিত ছিল। কিন্তু দেখি আমরা কি হয়েছে। মানে যাদের মধ্যে জেনেটিক ইনফ্লুয়েন্স বেশি থাকবে ডায়াবেটিসের, তাদের ডায়াবেটিস বেশি হবে। যেমন মা বাবার দুজনের যদি ডায়াবেটিস থাকে, তাহলে সন্তানের বেশি হবে। হুম। যদি ভাই বোনদের মধ্যে কারো ডায়াবেটিস থাকে, তাহলে অন্যদের বেশি হবে। বস্তুতপক্ষে যমজ যদি হয় দুজন, তার যদি একজনের ডায়াবেটিস থাকে, তা অন্যজনের হবেই ধরে নেওয়া যায়। আরেকজনের হবেই ধরে নেয়া যায়। এবং অন্য যে যুক্তিগুলি দিলেন যে ফ্যামিলিতেও থাকে, সেটার পেছনে মূল কারণ কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন যে একই পরিবারের লোকেরা একই রকমের জীবনধারাতে সাধারণত অভ্যস্ত হয়। তো যদি একই ধারার জীবন আপনি ধারণ করেন বা জীবনধারা যদি আপনার হয়, তাহলে একই রকমের অসুখ-বিসুখে আপনারা ভুগবেন, সেটা তো স্বাভাবিক কথা। এখানে তো অযৌক্তিক বা আম অসম্ভব কোনো দাবি করা হচ্ছে না, তাই না? তো এই রোগগুলো রোগীদের ক্ষেত্রে আসলে সমস্যাটি হচ্ছে সেটা। কিন্তু উনারা মূল সমস্যাটিকে দিকে না তাকিয়ে জীবনধারাটা যে আসলে সমস্যা, সেই দিকে না তাকিয়ে উনারা তাকিয়ে থাকছেন ফ্যামিলির দিকে। এবং যে রোগী যখন সে দেখছে তার মা ডায়াবেটিক বা তার বাবা ডায়াবেটিক, সে তখন ধরেই নিচ্ছে যে তাহলে তো আমার হবেই। তো তার নিজের জীবনের যে নিজের খাদ্যাভ্যাসগত কারণে যে সে নিজের ক্ষতি করছে, এই বিষয়টি তখন সে আর গুরুত্ব দিয়ে দেখছে না।
তার মানে সে এক অর্থে নিজে অন্ধের মতন চলছে। আমি এটা যে ঘটে এটা আমি জানি। কারণ আমার আ যখন প্রি ডায়াবেটিস ধরা পড়ল, তখন আমাকেও ডাক্তার বলে দিয়েছিল একই কথা। আমার মায়ের আছে। সুতরাং সেখান থেকে আমি পেয়েছি। তখন মনে, মনে ভাবতাম যে মার কেন ডায়াবেটিস ছিল? যেন এটা মায়ের দোষ। এবং উনারা রোগীদেরকে আসলে যে তথ্যটা দিচ্ছেন, যে মেসেজটা দিচ্ছেন সেটা এইভাবে আসলে সম্পর্কের জন্য একটু নেতিবাচক একটা প্রভাব ফেলে। যখন একটা সন্তান তার মায়ের দিকে তাকাবে এবং মনে, মনে ভাববে যে এই মা আমাকে সবথেকে মানে অত্যন্ত ভয়ংকর রকমের একটা অসুখ এই মা আমাকে দিয়েছেন। তখন মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে আ টান, হৃদয়ের যে টান সেটাতে একটু মরচে ধরবে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? তার মানে সামাজিক যে আমাদের বন্ধন, সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অপতথ্যের কারণে। কারণ আচ্ছা। জেনেটিক ইনফ্লুয়েন্স আরকি। কিন্তু জেনেটিক্সে থাকলেই যে হবে তা না। তো তাহলে আপনি কেন বললেন যে একজনের এই আইডেন্টিক্যাল টুইন যদি হয়, যমজ যদি হয় তাহলে একজনের হলে আরেকজনের হবেই। এটা ধরে নেয়া যায়। এটা কেন বললেন? একই কথায় বা একই ইসের মধ্যে দেখতে পাচ্ছেন যে ২ রকমের কথা উনি বলছেন। তো অর্থ কি? অর্থ হচ্ছে যে উনি আসলে বিষয়টি নিয়ে আসলে লেখাপড়া করেননি। উনি বিষয়টি বোঝেন না। পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে। যে ধরেন মানুষ যদি মুটিয়ে যায়, প্রধান কারণ বলছি। বহুবিধ কারণ, তো প্রধান বলছি। তাহলে মুটিয়ে যাওয়াটা উনাদের দৃষ্টিতে একটা বড় কারণ। প্রশ্ন হচ্ছে উনারা মুটিয়ে যাওয়াটাকে কারণ হিসেবে ধরেন, কিন্তু তারপরে প্রশ্নটা করেন না যে মানুষ মুটিয়ে যায় কেন? আর যদি কেউ সেই প্রশ্নটা করেনও, তারপরেও দেহের মধ্যে আসলে মোটা হবার জন্য দেহের মধ্যে কি ঘটে বা কি না ঘটলে মানুষ মোটা হতে পারে না, সেই বিষয়ের দিকে তাকান না। উনারা শুধু তাকিয়ে থাকেন তখন যে এই ব্যক্তি বাইরের জগতে কি করছেন। চলুন উনার মুখ থেকে শুনি, তারপরে আমি আপনাদেরকে বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে বোঝাবো। ফিজিক্যালি নিষ্ক্রিয়, মুটিয়ে যাচ্ছে, বেশি ফাস্ট ফুড, তৈলাক্ত খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর বাইরে খেলাধুলা করেই না, উঠতি বয়সের ছেলেমেয়েরা। আপনি এর সাথে কল্পনা করেন বাংলাদেশে, ধরেন উঠতি বয়সের ছেলেমেয়েরা। আপনি তাহলে কারণ হিসেবে উনি বলছেন বসে থাকলেই মোটা হয়ে যাবে। আম খেলাধুলা করছে না, পরিশ্রম করছে না সেজন্য মোটা হয়ে যাবে। তৈলাক্ত খাবার খাচ্ছে সেজন্য মোটা হয়ে যাবে। তো এই তৈলাক্ত খাবার খাচ্ছে সেজন্যই মোটা হয়ে যাবে। এই কথাটির উপর ভিত্তি করেই আমি আসলে একেবারে আপনাদেরকে অকাট্য প্রমাণ সহকারে বলতে পারি বা আ নির্ভরতার সঙ্গে বলতে পারি যে উনি মানুষ কেন মোটা হয় এটা বোঝেন না। মানুষ মোটা হবার জন্যে ২ টো জিনিস লাগে। একটা হচ্ছে খাদ্য উপাদান যেটা আমাদেরকে মোটা করতে পারে, যেটা থেকে সাধারণত আমরা যেটাকে সাধারণত ক্যালোরি বলে আ নির্দেশ করি। যে খাদ্যের ক্যালোরি আমরা আমাদের দেহে ক্যালোরি জমে গেলে আমরা মোটা হই। তাহলে ক্যালোরি চাই, খাবার চাই। কিন্তু সঙ্গে ২য় যে জিনিসটা না থাকলে মোটা হওয়া সম্ভব না, সেটি হচ্ছে ইনসুলিন হরমোন। টাইপ 1 ডায়াবেটিক যারা, তারা অনেক খেলেও মোটা হতে পারেন না, যদি না তাদেরকে বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন আকারে দেয়া হয়। মোটা হবার জন্যে এই বিষয়ে কোনো সায়েন্টিস্টই এখন আর আ কোনো দ্বিমত করেন না যে মোটা হওয়াটা ইনসুলিন হরমোন ছাড়া অসম্ভব। তো আপনি তৈলাক্ত খাবারের দোষ দিচ্ছেন। কিন্তু তৈলাক্ত খাবার সাধারণও কিন্তু আসে এই শর্করাযুক্ত শর্করার সঙ্গে মিশে। বিরিয়ানিকে বলা হবে তৈলাক্ত খাবার। কিন্তু বিরিয়ানির মধ্যে তো একটা বিশাল অংশ, ইনফেক্ট অধিক অংশটাই হচ্ছে ভাত, তাই না? তো ভাতের মধ্যে তো রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, গ্লুকোজ, যেটা রক্তে গিয়ে আমাদের যে ইনসুলিন হরমোনটা সেটাকে সাংঘাতিকভাবে বাড়িয়ে দেবে। রক্তে যদি ইনসুলিন হরমোনটা বেড়ে যায়, তাহলে আমার দেহ যত ক্যালোরি আমি খাবার থেকে নিচ্ছি, সেই ক্যালোরিগুলোকে জমিয়ে রাখার চেষ্টা করবে। দেহের মধ্যে চর্বি আকারে এগুলো জমা করবে। বিশেষ করে চিনি যেটা, শর্করা, গ্লুকোজ, সেটাকেই দেহে চর্বিতে রূপান্তর করে জমা করে রাখার চেষ্টা করবে। ফলে আমি মোটা হব। অথচ যদি একজনকে আমি শুধু নারকেল তেল চামচে করে যদি একজন মানুষকে খাইয়ে দিই, তাহলে ওই বিরিয়ানিতে যত ক্যালোরি খাইয়েছিলাম, ঠিক একই পরিমাণ ক্যালোরি যদি আমি নারকেল তেল খাইয়ে অথবা বাটার খাইয়ে অথবা ঘি খাইয়ে যদি একটা মানুষকে খাইয়ে দিই, উনি কিন্তু মোটা হবেন না। কারণ হচ্ছে এই খাবার যখন আমার পেটে যাবে, এটা আমার রক্তের মধ্যে হজম হয়ে রক্তের মধ্যে প্রবেশ করবে, দেহের মধ্যে প্রবেশ করবে। কিন্তু ইনসুলিন হরমোনের নিঃসরণ ঘটাবে না। ইনসুলিন হরমোনের নিঃসরণ না ঘটালে এই যে অতিরিক্ত বা একটা বিশাল পরিমাণ ক্যালোরি আমি খেয়ে নিলাম, আমার দেহ সেটাকে পুড়িয়ে ফেলতে বাধ্য হবে।
এবং এটা নিয়ে গবেষণাও হয়ে গিয়েছে। মানে এটা নিয়ে গবেষণা করা হয়ে গিয়েছে যে যদি কারো এই ডায়াবেটিক রোগীদেরকে নিয়ে গবেষণা করা হয়েছিল। যাদেরকে ৬ মাস ধরে ২,০০০ ক্যালোরি তাদের প্রতিদিনের খাদ্য চাহিদা ছিল। আর তাদেরকে ১৭০০ ক্যালোরি করে খেতে দেয়া হয়েছে। তার মানে ৩০০ ক্যালোরি কম দেয়া হয়েছে। ওনাদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তাহলে এই লোকের ওজন কমার কথা। কিন্তু দ্বিতীয় যে কাজটি করা হয়েছে, সেটি হচ্ছে এই রোগীদেরকে এই ৬ মাসের মধ্যে ১০০ ইউনিট প্রতিদিন ইনসুলিন নিতে হবে। এইরকম মাত্রায় ইনসুলিন দেয়া হয়েছে। অর্থাৎ ধীরে, ধীরে বাড়িয়ে আরকি। ১ম এ একেবারে একসঙ্গে ১০০ ইউনিট দিলে তো অনেক বেশি হয়ে যাবে। কিন্তু ধীরে, ধীরে এই ৬ মাসের মধ্যে তাদেরকে সবশেষে ১০০ ইউনিট ইনসুলিন প্রতিদিন তারা গ্রহণ করবেন। এইরকম একটা অভ্যাস করানো হয়েছে। এবং দেখা গিয়েছে ৩০০ ক্যালোরি প্রতিদিন কম খাওয়ার পরেও তাদের ওজন গড়ে বেড়েছে। সকলের ওজন বেড়েছে। তো তাহলে ক্যালোরি কম খেলে ওজন যদি বাড়ে, সেটা নির্দেশ করে যে ওজন বাড়ার পেছনে অন্য কিছুর ভূমিকা রয়েছে এবং এই গবেষণায় যেহেতু এই অংশগ্রহণকারীদের দেহে ইনসুলিন ইনজেকশন আকারে দেয়া হয়েছে, তাহলে ইনসুলিন দেওয়াটা এটা ২য় যে ভূমিকা, সেই ভূমিকাটা পালন করেছে। তো এখান থেকে আমরা একদম পরিষ্কার দেখতে পাই যে ইনসুলিনটাই আমাদের ওজন বৃদ্ধির জন্যে দায়ী। তো এবং এ ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে আসলে কোনো বিতর্ক নাই। কিন্তু ওনারা শুধুমাত্র ওই যে তৈলাক্ত খাবারের দোষ দিয়ে বেরিয়ে যাবেন। তৈলাক্ত ফাস্ট ফুডের যে চর্বি অংশটা সেটাকে দোষ দিচ্ছেন। অথচ ফাস্ট ফুডের মধ্যে কিন্তু সবসময় আপনি শর্করা পাবেন। ফাস্ট ফুড আমাকে এমন একটা দেখান যেখানে শুধু মাংস এবং চর্বি দিয়ে তৈরি আর কিছু নাই। এর মধ্যে অন্য কিছু দেয়া হয় নাই। এরকম কোনো ফাস্ট ফুড দুনিয়াতে পাবেন না। তো আমাদের দেশেও যখন আমরা ওই ফাস্ট ফুড খাচ্ছি, ওনারা দোষ দিচ্ছেন তেল, চর্বি আর ওই যে মাংস খাচ্ছি সেটার। অথচ যদি এই বিষয়ের যে বিজ্ঞান, সেই বিষয়ে ওনারা লেখাপড়া করতেন, শিখতেন, তাহলে জানতেন যে সমস্যাটা হচ্ছে উপরে আর নিচে যে ওই বার্গারের উপরে আর নিচে যে রুটিটা ব্যবহার করছি সেটা, বার্গারের মধ্যে যে সসটা ব্যবহার করেছি তার মধ্যে চিনিটা, ইত্যাদি। হ্যাঁ, স্কুলের দিকে তাকান না স্যার, স্কুলের দরজা হ্যাঁ, বা স্কুলের ছেলেমেয়েরা আশপাশে। তারা তো এখন বর্তমানে খেলা মানে কম্পিউটার নিয়ে খেলা। যে কম্পিউটার নিয়ে খেলা যে খারাপ তা কিন্তু বলছি না। কিন্তু সুস্থভাবে বেড়ে উঠতে ফিজিক্যাল কাজও, কায়িক পরিশ্রমযুক্ত কাজও দরকার, হাঁটা স্পিচ চলা ডিলে দরকার। পর্যন্ত হয়ে যাচ্ছে। সেটা এখন হচ্ছে কি দেশে এরকম অবস্থা হয়ে গেছে যে হাঁটা চলবে, হাঁটা চলার জায়গায় নাই। হুম, অন্তত ধরেন ঢাকা শহরের মতো যে জনবহুল শহর, সেখানে স্কুল কলেজে তো খেলার মাঠ নাই। হুম। এমনি সাধারণ পাবলিকের জন্য যে ফুটপাত নাই, যেটুকু আছে ভেন্ডার দখল করে নিয়েছে। আমি আরো ভয়াবহ কথাটা বলছি যে এই যে মানুষ মুটিয়ে যাওয়ার যে কারণগুলা, তার একটা কারণ তো এই ফিজিক্যাল নিষ্ক্রিয় হওয়া। হুম। আরেকটা হলো যে তৈলাক্ত খাবার খাওয়া। যে এখন তৈলাক্ত খাবার তো খালি পিজ্জা, কি বলে, পিজ্জার মধ্যে তলাটা হচ্ছে রুটি, গম দিয়ে তৈরি। সেটা শর্করা, তাই না? তো উনি যদি এরকম গবেষণা করতেন যে পিজ্জা তৈরি করলাম, উপর থেকে এই তৈলাক্ত যা, যা আছে সব বাদ দিয়ে আমি শুধুমাত্র তেল ছাড়া যে জিনিসগুলো সেগুলো দিয়ে তারপরে ২ দল মানুষ নিয়ে তাদেরকে এই তৈলাক্ত পিজ্জা খাওয়ালাম এক দলকে, তেল ছাড়া পিজ্জা খাওয়ালাম এক দলকে। এবং যারা তেল ছাড়া পিজ্জা খেলো তাদের ওজন যদি কমতো, যাদের পিজ্জা তেলযুক্ত খাইয়েছেন তাদের যদি বাড়তো, তাহলে বলা যেত যে এটা একটা ফ্যাক্টর। কিন্তু সেটা তো করা হয়নি। সেই গবেষণা করা হয়নি। তো আর মজার ব্যাপার হচ্ছে যে যারা গবেষণা করার তারা করেছেন। প্রফেসর ডক্টর রবার্ট লাস্টিগ উনি এই বিষয়ে গবেষণা করেছেন এবং উনি গবেষণা করে দেখিয়েছেন যে যখন অ্যা রোগীদের ঔষধ দিয়ে রোগীর দেহের ইনসুলিনের মাত্রা তিনি কমিয়েছেন এবং গবেষণার অংশ হিসেবে ঔষধ খাইয়ে রোগীদের দেহের এই ইনসুলিনের মাত্রা কমানোর সঙ্গে, সঙ্গে তাদের মানে কোনো ব্যায়াম ছাড়াই তাদের ওজন কমতে শুরু করেছে। তো যাই হোক, এই বিষয়টাতে আর কোনোই আসলে এখন বিতর্ক নাই যে ইনসুলিন যদি বেড়ে থাকে তাহলে আপনার ওজন বাড়বেই এবং শর্করা যদি আপনি খান, ঘন, ঘন খান তাহলে আপনার ইনসুলিন বাড়বেই। তো মূল কারণ হচ্ছে সেটা। কিন্তু উনারা সেটা বলেন না। দোষ দিচ্ছেন চর্বিকে। অথচ চর্বির কিন্তু এক্ষেত্রে ভূমিকা নাই। বলে ওই যে বার্গার। বার্গার, আপনার আমাদের তেলে ভাজা পিঠাও কিন্তু ফাস্ট ফুড। হুম, হুম, কিন্তু আমাদের ছোটবেলায় রাস্তাঘাটে তেলে ভাজা পিঠা পাওয়া যেত না। হুম। তেলে ভাজা পিঠা ফাস্ট ফুড। তেলে ভাজা পিঠার মধ্যে তেল তো দোষ দিচ্ছেন। কিন্তু সঙ্গে যে ওই আটা বা চালের গুঁড়ো যে রয়েছে সেটার কথাটা তো ভাবতে হবে। উনারা সেটা ভাবছেন না। আর এটাও সত্যি কথা আসলে শর্করা এবং চর্বি এই দুটোকে একত্র করে খেলে
তাহলে দেখা যায় আমাদের দেহে সবথেকে বেশি ক্ষতি হয়। বিশেষ করে যারা টাইপ 2 ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের দেহে এই কম্বিনেশনে খেলে, একত্র করে খেলে তাদের দেহে ইনসুলিনের নিঃসরণটা সবথেকে বেশি হয়, যেটা সবথেকে বেশি ক্ষতি করে। তো সেজন্যে অ্যা যদি কেউ বিরিয়ানি খান, সেজন্য তার ক্ষতিটা বেশি হয়। অথচ আপনি যদি শুধু মাংস, চর্বিওয়ালা মাংস ১ বাটি নিয়ে সঙ্গে না রুটি, না আলু, না ভাত, অন্য কিছু না। ১ বাটি মাংস নিয়ে খান, তাহলে এই ক্ষতিটা আপনার হবে না। আপনি ডিম সিদ্ধ করে ৪ টা ৫ টা খেয়ে নেন। ঘিতে ভেজে ৪ টা ৫ টা ডিম খেয়ে নেন। সঙ্গে রুটি খাওয়া চলবে না, সঙ্গে ভাত খাওয়া চলবে না, আলু খাওয়া চলবে না, মানে শর্করা খাওয়া চলবে না। সেটা আপনার দেহে শক্তি যোগাবে কিন্তু আপনাকে মোটা করবে না। আপনাকে দীর্ঘক্ষণ ক্ষুধা থেকে বাঁচিয়ে রাখবে। আপনাকে মোটা করবে না। এবং ৫,০০০ ক্যালোরি দৈনিক খাওয়ার পরে এই ২১ দিন ধরে ৫,০০০ ক্যালোরি দৈনিক খেয়েছেন আ ইউকের একজন লোক স্যাম ফেলথাম বলে নাম। পিএইচসি যে পাবলিক হেলথ কোলাবোরেশন নামে একটা চ্যারিটির আম আ হট প্রধান তিনি এখন। প্রধান সিইও মানে পরিচালক আরকি। সে ব্যক্তিগত জীবনে নিজেই গবেষণা করে দেখেছে, দৈনিক ৫,৮০০ ক্যালোরি পরিমাণ খাবার খেয়েছে ২১ দিন। সেটা ছিল এই শর্করা কমিয়ে খেয়েছে, চর্বিযুক্ত মাংস বা আমিষ এগুলো বেশি খেয়েছে। তো এই ২১ দিনে তার ওজন বেড়েছে ১.৩ কেজি। ৫,৮০০ কিলোক্যালোরি ক্যালোরি খাবার খাওয়ার পরে। তারপরে ২ সপ্তাহ মাঝখানে তিনি অপেক্ষা করেছেন, স্বাভাবিক জীবনযাপন করেছেন। তারপরে আবার ২১ দিন ঠিক একই রকম ৫,৮০০ ক্যালোরি খাবার খেয়েছেন, কিন্তু এইবারে খেয়েছেন শর্করা বেশি, চর্বি কম। ফলাফলে গিয়ে দেখা গেছে এই ২১ দিনে, এই ২য় বারের ২১ দিনে তার ওজন ৭ কেজি বেড়ে গিয়েছিল। তার মানে প্রায় প্রতি ৩ দিনে তার ওজন ১ কেজি করে বেড়ে যাচ্ছিল। তো এই গবেষণাগুলো করা হয়েছে, এগুলো এখন আমরা যারা এই নিয়ে লেখাপড়া করি আমরা জানি। কিন্তু উনারা এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতন বিশাল প্রতিষ্ঠানের মাথায় বসে আছেন। কিন্তু উনারা জানেন না এবং উনাদেরকে শেখাতে চাইলেও শেখেন না। এবং উনাদের পুরনো ভুল ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটাকে ওই অন্ধের মতন ঠেলে নিয়ে চলেন অন্ধকারের দিকে আসলে। দুঃখজনক, খুবই দুঃখজনক। হুম। এখন সব জায়গাতেই পাওয়া যায়। আর বেশি পাওয়া যায় স্কুল কলেজের পাশে। অথচ উন্নত বিশ্ব এটাকে কন্ট্রোল করে আনছে। না, উন্নত বিশ্ব আপনি কোথায় কখন গিয়েছেন আমি ঠিক জানি না। কিন্তু আমি ইউকেতে ১৮ বছর প্রায় থেকে এসেছি তো। সেখানে স্কুলের পাশেই ফাস্ট ফুডের দোকান পাওয়া যায়, আছে। স্কুলের থেকে বাড়ি যাওয়ার পথে বাচ্চারা অনেকেই এই যে ফ্রাইড চিকেন তার সঙ্গে আলু ভাজা এগুলো খায় এবং স্বাস্থ্যগতভাবে তাদের ক্ষতি হয়। এই খাবারগুলো একত্রে এই আলু যখন তেলে ভাজা তখন তো এটা অত্যন্ত ক্ষতিকর। সেরকম ক্ষতি হয়। তো ব্যাপারটা তারা নিয়ন্ত্রণের জন্য যে সবসময় এই স্কুলের পাশে ফাস্ট ফুডের দোকান রাখা যাবে না তা করছেন না। তো কিন্তু এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে নিজেরা সচেতন না তাদের ক্ষতি হচ্ছে। এটা আধুনিক বিশ্বেও হচ্ছে। তো এটা আধুনিক বিশ্ব তাদের ক্ষতি কম হচ্ছে তার কারণ হচ্ছে তারা গুলো করছে। স্কুলের সামনে এগুলো না থাকলে হতো। কিন্তু বাচ্চারা যখন একটা জিনিস খেতে চায়, তখন তারা স্কুলের সামনে আছে না স্কুল থেকে দূরে এটা কেয়ার করে না। তারা ঠিকই জায়গা মতন গিয়ে তাদের খাবারটা খেয়ে নেবে। যে স্কুল কলেজের কোমলমতি স্কুলের পাশে ফাস্টফুডের দোকান থাকতে অ্যালাউড না। আমি আরেকটা জি, স্যার। খুবই ভয়াবহ ব্যাপার বলছি। যে আপনি খাচ্ছেন। কত ক্যালোরি খেলেন ওর গায়ে লেখা নাই। অথচ যে খাদ্যের ভ্যালুটা যদি প্যাকেটের গায়ে লেখাটা আইনত কম্পালসারি করা থাকতো, হুম। তাহলে মানুষ খেলেও তো জেনে শুনে খেত। হুম, জেনে শুনে ওই যে পুরান বাংলা কবিতা জেনে শুনে বিষ করেছি পান। তো জেনে শুনে তো বিষ কম খাইত। তাই বটেই। না? তো এটাই ছিল আমার সমাধান। অথচ একটু আগে আমি আপনাদেরকে যে উদাহরণ দিলাম, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। স্যাম ফেলথাম এবং প্রফেসর এরিক ওয়েস্টম্যান দুজনের যৌথ প্রচেষ্টায় এই গবেষণাপত্রটি লিখে একটা কেস রিপোর্ট আকারে এটি প্রকাশ করা হয়েছিল। যেখানে স্যাম এই যে অতিরিক্ত ক্যালোরি খেয়েও তার যখন চর্বি বেশি খেয়েছেন, এত বিশাল পরিমাণ ক্যালোরি অ্যা খেয়েও তার ওজন ২১ দিনে মাত্র বেড়েছিল ১.৩ কেজি। আর অন্যদিকে শর্করা যখন বেশি বাড়িয়ে খেয়েছে, তার ওজন সাংঘাতিকভাবে এই তুলনায় অনেক বেশি ওজন তার বেড়ে গিয়েছিল মাত্র ২১ দিনে। তো উনাদের এগুলো জানা নাই। আর যখন জানাতে গেলাম, তখন পাত্তা দিলেন না। ফলাফলে হলো কি, ডায়াবেটিক রোগীরা যে জায়গাতে ছিলেন, সে জায়গাতেই থাকছেন। তো আমি এবারে আপনাদেরকে দেখাবো যে এই সমস্ত কারণেই আমি
বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে লোগো সেটাকে এই যে চিত্রটা দিয়ে দেখাচ্ছি, এই চিত্রটাকে সঠিক লোগো বলে মনে করি। এখানে তারা ডায়াবেটিস রোগীদেরকে শর্করা জাতীয় খাবার বারবার খেতে বলেন। যখন তাদের শরীরটা ভালো ছিল তখন তাদেরকে বেশি, বেশি শর্করা জাতীয় খাবার খেতে বলেন, ঘন, ঘন খেতে বলেন এবং ফলে তারা ডায়াবেটিস রোগী হয়ে যান, অসুস্থ হয়ে যান। তখন তাদেরকে দেয়া হয় ঔষধ। মেটফরমিন তারপরে অ্যাম অ্যাম ওই যে, যে ওষুধগুলো রয়েছে। বিভিন্ন ঔষধ তারপরে একবার কেউ এই ইসেতে চড়ে গেলে তখন তাদেরকে বলে দেয়া হয় আপনার ঔষধ ছাড়া তো পথ নাই। সুতরাং তখন রোগী ঔষধ ব্যবহার করে। কিছুদিন ওষুধ ব্যবহারের পরে যেহেতু তার খাদ্য অভ্যাস সে ঠিক করেনি, যেখান থেকেই আসলে অসুখটার শুরু, যেখান থেকেই অসুখটা বাড়ছে, সেটা যেহেতু ঠিক করা হয়নি, ফলে রোগীর ঔষধেও কাজ হয় না। একসময় গিয়ে ডায়াবেটিস ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তখন দেয়া হয় ইনসুলিন। আর এটা হচ্ছে সেই অবস্থা যেটা রোগীকে ঠেলে কবরের দিকে নিয়ে যাচ্ছে। হাসি মুখে রোগী পয়সা দিয়ে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে ডাক্তারকে অ্যা অ মানে অগাধভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের কবর খুঁড়ছে। তো সেজন্যে আমি এই, এই লোগোটাকে কিল দেম স্লোলি এই লোগোটাকেই মনে করি ডায়াবেটিক সমিতির আসলে উপযুক্ত লোগো। তো যাই হোক, আম আজকে এখানেই শেষ করব। আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি না থাকলে কেন এই বাংলাদেশে ডায়াবেটিস রোগটি ছড়িয়ে পড়াটা হয়তো আ এই মাত্রায় ঘটতো না। আর ডায়াবেটিস সমিতির এই এটা একটা রীতিমতো একটা কি বলে যে চক্রের মতন। ডায়াবেটিস সমিতি নতুন রোগী তৈরি করছে অপতথ্য প্রচার করে। একবার রোগী তৈরি হয়ে গেলে সেই রোগীকে বলে দিচ্ছে কোনোদিন আর সারবা না এবং সেই তথ্যের উপর ভিত্তি করে রোগী তাদের যে অপতথ্য, অপচিকিৎসা তার শিকার হয়ে তাদের বিভিন্ন অঙ্গ হার্ট যাচ্ছে, কিডনি যাচ্ছে, ব্রেইন যাচ্ছে, স্নায়ু যাচ্ছে, মানসিক রোগ হচ্ছে। তখন এই যে হার্ট ফাউন্ডেশন বলুন, তারপরে কিডনি ফাউন্ডেশন বলুন, এদিকে নিউরোসায়েন্স বলুন, মানসিক রোগের হাসপাতাল বলুন, এরা সবাই এই রোগীদেরকেই ভাগযোগ করে খাচ্ছে। তো এটা একটা মানে হরিলুটের যে বাতাসার কথা আমরা জানি, রীতিমতো একটা হরিলুটের ব্যবস্থা চলছে আরকি। যেখানে ডায়াবেটিস সমিতিটা হচ্ছে রীতিমতো নতুন রোগী তৈরি করার ফ্যাক্টরি এবং তারপরে পুরান রোগীদেরকে ঠেলে এই যে এই অন্য যে রীতিমতো একটা ইন্ডাস্ট্রি বলতে পারেন, একটা ব্যবসা। নতুন রোগী ঢুকছে, তারপরে এই রোগীদের অবস্থা খারাপ হচ্ছে। তখন হার্টের ডাক্তার কিছু রোগী দেখছেন, কিডনির ডাক্তার রোগী দেখছেন। একই রোগীর কিডনিও যাচ্ছে, হার্টও যাচ্ছে। দুজনের কাছে দৌড়চ্ছেন এবং চলছে ব্যবসা। বিশাল ব্যবসা। আর সেজন্যই ডায়াবেটিক সমিতির দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে গেলে আপনি অবাক হবেন যে স্পন্সর সবসময়ই প্রায় বড়, বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের এই অনুষ্ঠানগুলোকে স্পন্সর করে এই লাখ, লাখ টাকা খরচ করেন। কারণ তারা জানেন যে এদেরকে এই তাদের কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করলে আমাদের ঔষধ বিক্রি বাড়বে, লাভ বাড়বে। সেইজন্যই তারা এই কাজটা করেন। নইলে করতেন না। লাভ না হলে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে এসে পয়সা দিত না। আপনি আমি সাধারণ বুদ্ধিতে বুঝতে পারি এটা হওয়া হওয়া অসম্ভব। কিন্তু ডায়াবেটিস সমিতিকে স্পন্সর প্রচুর আসছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থেকে এবং বা এই যে চিকিৎসা সেবা জগতের সঙ্গে যুক্ত যে বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের কাছ থেকে এবং তার কারণটা কি? কারণটা হচ্ছে তারা লাভ করছেন। তারা দেখতে পাচ্ছেন যে এই সমিতিকে পয়সা দিলে রোগী বাড়ে, নতুন রোগী পাওয়া যায়, নতুন কাস্টমার পাওয়া যায়, নতুন লাভ হয় আমাদের, লাভ বাড়ে। সুতরাং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত দুঃখজনক। আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে সচেতন হবেন। অ্যাম সবশেষে আমি চট করে আপনাদেরকে আ আরেকটা জিনিস দেখিয়ে বোধহয় শেষ করি। সেটি হচ্ছে অ্যা আমি ডাক্তার ইশতিয়াক আজিজ খান নামে এই ভাইকে অনুসরণ করতে শুরু করেছি। তিনি এমবিবিএস ডাক্তার এবং সঙ্গে তিনি অ্যাম ডায়াবেটিস রোগ সম্পর্কে এমবিবিএস ঢাকা থেকে আমি এটাকে বড় করে দেখাই। এমবিবিএস ঢাকা, ডিপ্লোমা ইন ডায়াবেটিস অস্ট্রেলিয়া, এমএসসি ইন ডায়াবেটিস এডিনবরা, ইউকে, ফেলো স্টেনো ডায়াবেটিস সেন্টার ডেনমার্ক, ট্রেইনড ইন ডায়াবেটিক ফুড কেয়ার পিসা ইটালি, ট্রেইনড ইন মায়ো ক্লিনিক ইউএসএ। তো এ এই এতগুলো প্রশিক্ষণ তিনি নিয়েছেন এবং তার যে অ্যাম পোস্টগুলো দেখুন, সেখানে আজকেই তিনি এই পোস্টটি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই যে এখানে, "Here is the truth.
Most type 2 diabetes is caused by modern unhealthy lifestyle, not just family history. আমি যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তিনি সেই কথাই বলেছেন এখানে। It can affect anyone at any age. তার মানে এটা জিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। আচ্ছা, আর সঙ্গে তিনি বলেছেন and the biggest myth, সবথেকে বড় যে ভুল ধারণা সেটা কি? The that once you have diabetes, you will need medicine forever. Forever. তার মানে একবার ডায়াবেটিস হয়ে গেলে আপনার সারা জীবন ঔষধ লাগবে। এই কথাটা হচ্ছে বিগেস্ট মিথ। উনার মতে সবথেকে বড় ভ্রান্ত ধারণা। নট ট্রু। এই কথাটা সত্য না। তো সঠিক লাইফস্টাইলের মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিসটাকে রিভার্স করা সম্ভব এটা উনি বলছেন। তো উনি এমবিবিএস ডাক্তার এবং এই বিষয়ে বহুদিনের প্রশিক্ষিত। বহু প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত। তিনি একথা বলছেন। তিনি এখানে কিভাবে ন্যাচারালি টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করা যায় সে কথা উল্লেখ করেছেন। উনি চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামে এই টাইপ 2 ডায়াবেটিস রোগীদের সেবা দিচ্ছেন। তো যারা এই বিষয়ে আসলে প্রশিক্ষিত তারা বলছেন এটা সারে। আর যারা এই বিষয়ে প্রশিক্ষিত নন, তারা বরং এই অসুখটিকে নিয়ে অপতথ্য প্রচার করে এই অসুখটিকে ছড়িয়ে দেবার ব্যাপারে ভূমিকা রাখছেন এবং এই অসুখটি মানুষ যেন সারিয়ে ফেলতে না পারে তার ব্যবস্থা করছেন। দাবি করছেন না বুঝে, কিন্তু পুরোটাই কি না বুঝে? অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ওনারা, অত্যন্ত মেধাবী মানে কি বলে যে ব্রেইনের ক্ষমতা যদি চিন্তা করেন, ওনাদের সঙ্গে মানে আমাদের তুলনা হয় না। এত মেধাবী লোকজন ওনারা। কিন্তু অপতথ্য প্রচার তো করছেন। দুঃখজনক। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।